রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পাত্র ও পাত্রী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। আমার পরিণয়ের পথে গোড়াতেই এই বিঘ্ন। তারপরে আমার প্রতি বারে বারে প্রজাপতির ব্যর্থ পক্ষপাত ঘটেছে। তার বিস্তারিত বিবরণ দিতে ইচ্ছা করিনি। আমার এই বিফলতার ইতিহাসে সংক্ষিপ্ত নোট দু একটা রেখে যাব। 20 বছর বয়সের পূর্বেই আমি পুরোদমে এমএ পরীক্ষা পাশ করে চোখে চশমা পরে এবং গোফের রেখাটাকে তা দেবার যোগ্য করে বেরিয়ে এসেছি। বাবা তখন রামপুরহাট কিংবা নোয়াখালী কিংবা বারাসাত কিংবা ওই রকম কোনো একটা জায়গায়। এতদিন তো সপ্তসাগর মন্থন করে ডিগ্রি রত্ন পাওয়া গেল, এবার অর্থসাগর মন্থনের পালা। বাবা তার বড় বড় পেট্রন সাহেবদের স্মরণ করতে গিয়ে দেখলেন তার সবচেয়ে বড় সহায় যিনি, তিনি পরলোকে। তার চেয়ে যিনি কিছু কম, তিনি পেনশন নিয়ে বিলেতে। যিনি আরও কমজোরি, তিনি পাঞ্জাবে বদলি হয়েছেন। আর যিনি বাংলাদেশে বাকি আছেন, তিনি অধিকাংশ উমেদারকেই উপক্রমণিকায় আশ্বাস দেন, কিন্তু উপসংহারে সেটা সংহরণ করেন। আমার পিতামহ যখন ডেপুটি ছিলেন তখন মুরব্বির বাজার এমন কষা ছিল না। তাই তখন চাকরি থেকে পেনশন এবং পেনশন থেকে চাকরি একই বংশে খেয়া পাড়াপাড়ের মতো চলত। এখন দিন খারাপ। তাই বাবা যখন উদ্বিগ্ন হয়ে ভাবছিলেন যে তার বংশধর গভর্নমেন্ট অফিসের উচ্চ খাঁচা থেকে সওদাগরি অফিসের নিম্নদ্বারে অবতরণ করবে কিনা, এমন সময় এক ধনী ব্রাহ্মণের একমাত্র কন্যা তার নোটিশে এলো। ব্রাহ্মণটি কন্ট্রাক্টর। তার অর্থাগমের পথটি প্রকাশ্য ভূতলের চেয়ে অদৃশ্য রসাতলের দিক দিয়ে প্রশস্ত ছিল। তিনি সে সময় বড়দিন উপলক্ষে কমলা লেবু ও অন্যান্য উপহার সামগ্রী যথাযোগ্য পাত্রে বিতরণ করতে ব্যস্ত ছিলেন। এমন সময় তার পাড়ায় আমার অভ্যুদয় হলো। বাবার বাসা ছিল তার বাড়ির সামনেই, মাঝে ছিল এক রাস্তা। বলা বাহুল্য, ডেপুটির এমএ পাশ করা ছেলে কন্যাদায়কের পক্ষে খুব পাংশুলভ ফল। এই জন্য কন্ট্রাক্টর বাবু আমার প্রতি উদ্বাউ হয়ে উঠেছিলেন। তার বাহু আদলে লম্বিত ছিল, সে পরিচয় পূর্বেই দিয়েছি। অন্তত সে বাহু ডেপুটি বাবুর হৃদয় পর্যন্ত অতি অনায়াসে পৌঁছল। কিন্তু আমার হৃদয়টা তখন আরও অনেক উপরে ছিল। কারণ আমার বয়স তখন 20 পেরোয়। তখন খাঁটি স্ত্রীরত্ন ছাড়া অন্য কোনো রত্নের প্রতি আমার লোভ ছিল না। শুধু তাই নয়, তখনও ভাবুকতার দীপ্তি আমার মনে উজ্জ্বল। অর্থাৎ সহধর্মিণী শব্দের যে অর্থ আমার মনে ছিল, সে অর্থটা বাজারে চলিচ্ছিল না। বর্তমানকালে আমাদের দেশে সংসারটা চারিদিকে সংকুচিত। মনন সাধনের বেলায় মনকে জ্ঞান ও ভাবের উদার ক্ষেত্রে ব্যক্ত করে রাখা, আর ব্যবহারের বেলায় তাকে সেই সংসারের অতি ছোট মাপে কৃশ করে আনা, এ আমি মনে মনেও সহ্য করতে পারতুম না। যে স্ত্রীকে আইডিয়ালের পথে সঙ্গিনী করতে চায়, সে স্ত্রী ঘরকন্যার গড়াদে পায়ের বেরি হয়ে থাকবে এবং প্রত্যেক চলাফেরায় ঝংকার দিয়ে পিছনে টেনে রাখবে, এমন দুর্গহ আমি স্বীকার করে নিতে নারাজ ছিলুম। আসল কথা, আমাদের দেশের প্রহসনে যাদের আধুনিক বলে বিদ্রূপ করে, কলেজ থেকে টাটকা বেরিয়ে আমি সেই রকম নিরবচ্ছিন্ন আধুনিক হয়ে উঠেছিলুম। আমাদের কালে সেই আধুনিকের দল এখনকার চেয়ে অনেক বেশি ছিল। আশ্চর্য এই যে তারা সত্যি বিশ্বাস করত যে সমাজকে মেনে চলাই দুর্গতি এবং তাকে টেনে চলাই উন্নতি। হেন আমি শ্রীযুক্ত সনৎ কুমার একটি বলশালী কন্যাদায়কে টাকার থলি
হাঁ করা মুখের সামনে এসে পড়লুম। বাবা বললেন, শুভস্য শীঘ্রম। আমি চুপ করে রইলুম। মনে মনে ভাবলুম, একটু দেখে শুনে বুঝে পড়িনি। চোখ কান খুলে রাখলুম। কিছু পরিমাণ দেখা এবং অনেকটা পরিমাণ শোনা গেল। মেয়েটি পুতুলের মতো ছোট এবং সুন্দর। সে যে স্বভাবের নিয়মে তৈরি হয়েছে তা তাকে দেখে মনে হয় না। কে যেন তার প্রত্যেক চুলটি পাট করে, তার ভুরুটি এঁকে তাকে হাতে করে গড়ে তুলেছেন। সে সংস্কৃত ভাষায় গঙ্গাস্তব আবৃত্তি করে পড়তে পারে। তার মা পাথুরে কয়লা পর্যন্ত গঙ্গার জলে ধুয়ে তবে রাঁধেন। জীবধাত্রী বসুন্ধরা নানা জাতিকে ধারণ করেন বলে পৃথিবীর সংস্পর্শ সম্বন্ধে তিনি সর্বদাই সংকুচিত। তার অধিকাংশ ব্যবহার জলেরই সঙ্গে, কারণ জলচর মৎস্যরা মুসলমান বংশীয় নয় এবং জলে পেঁয়াজ উৎপন্ন হয় না। তার জীবনের সর্বপ্রধান কাজ আপনার দেহকে, গৃহকে, কাপড় চোপড়, হাঁড়িকুড়ি, খাট পালঙ্ক, বাসন কোসনকে শোধন এবং মার্জন করা। তার সমস্ত কৃত্য সমাপন করতে বেলা 2:30 হয়ে যায়। তার মেয়েটিকে তিনি স্বহস্তে সর্বাংশে এমনই পরিশুদ্ধ করে তুলেছেন যে তার নিজের মত বা নিজের ইচ্ছা বলে কোনো উৎপাত ছিল না। কোনো ব্যবস্থায় যত অসুবিধাই হোক, সেটা পালন করা তার পক্ষে সহজ হয় যদি তার কোনো সঙ্গত কারণ তাকে বুঝিয়ে না দেওয়া যায়। সে খাবার সময় ভালো কাপড় পরে না, পাছে শকরি হয়। সে ছায়া সম্বন্ধে বিচার করতে শিখেছে। সে যেমন পালকির ভিতরে বসেই গঙ্গা স্নান করে, তেমনি অষ্টাদশ পুরাণের মধ্যে আবৃত্তি থেকে এ সংসারে চলে ফেরে। বিধিবিধানের পরে আমারও মায়ের যথেষ্ট শ্রদ্ধা ছিল, কিন্তু তার চেয়ে আরও বেশি শ্রদ্ধা যে আর কারোর থাকবে এবং তাই নিয়ে সে মনে মনে গুমর করবে, এটা তিনি সইতে পারতেন না। এই জন্যে আমি যখন তাকে বললুম, মা, এ মেয়ের যোগ্য পাত্র আমি নই, তিনি হেসে বললেন, না, কলিযুগে তেমন পাত্র মেলা ভার। আমি বললুম, তাহলে আমি বিদায় নিই। মা বললেন, সে কি শুনু, তোর পছন্দ হলো না কেন? মেয়েটিকে তো দেখতে ভালো। আমি বললুম, মা, স্ত্রী তো কেবল চেয়ে চেয়ে দেখবার জন্যে নয়, তার বুদ্ধি থাকাও চাই। মা বললেন, শোনো একবার, এরই মধ্যে তুই তার কম বুদ্ধির পরিচয় কি পেলি? আমি বললুম, বুদ্ধি থাকলে মানুষ দিনরাত এইসব অনর্থক অকাজের মধ্যে বাঁচতেই পারে না, হাঁপিয়ে মরে যায়। মায়ের মুখ শুকিয়ে গেল। তিনি জানেন এই বিবাহ সম্বন্ধে বাবা অপর পক্ষে প্রায় পাকা কথা দিয়েছেন। তিনি আরও জানেন যে বাবা এটা প্রায় ভুলে যান যে অন্য মানুষেরও ইচ্ছে বলে একটা বালাই থাকতে পারে। বস্তুত বাবা যদি অত্যন্ত বেশি রাগারাগি জবরদস্তি না করতেন, তাহলে হয়তো কালক্রমে ওই পৌরাণিক পুতুলকে বিবাহ করে আমিও একদিন প্রবল রোখে স্নানান্নি এবং ব্রত উপবাস করতে করতে গঙ্গা তীরে সদ্গতি লাভ করতে পারতুম। অর্থাৎ মায়ের উপর যদি এই বিবাহ দেবার ভার থাকতো, তাহলে তিনি সময় নিয়ে অতি ধীর মন্দ সুযোগে ক্ষণে ক্ষণে কানে মন্ত্র দিয়ে ক্ষণে ক্ষণে অশ্রুপাত করে কাজ উদ্ধার করে নিতে পারতেন। বাবা যখন কেবলই তর্জন গর্জন করতে লাগলেন, আমি তাকে মরিয়া হয়ে বললুম, ছেলেবেলা থেকে খেতে শুতে চলতে ফিরতে আমাকে আত্মনির্ভরতা উপদেশ দিয়েছেন। কেবল বিবাহের বেলাতেই কি আত্মনির্ভর চলবে না? কলেজে লজিকে পাশ করবার বেলায় ছাড়া ন্যায়শাস্ত্রের জোরে কেউ কোনো দিন সফলতা লাভ করেছে এ আমি দেখিনি। সঙ্গত যুক্তি কুতর্কের আগুনে কখনো জলের মতো কাজ করে না, বরঞ্চ তেলের মতোই কাজ করে থাকে। বাবা ভেবে রেখেছেন, তিনি অন্য পক্ষকে কথা দিয়েছেন। বিবাহের ঔচিত্য সম্বন্ধে এর চেয়ে বড় প্রমাণ আর কিছুই নেই। অথচ আমি যদি তাকে স্মরণ করিয়ে দিতুম যে পণ্ডিত মশাইকেও মা একদিন কথা দিয়েছিলেন, তবু সে কথায় শুধু যে আমার বিবাহ ফেঁসে গেল তা নয়, পণ্ডিত মশাইয়ের জীবিকাও তার সঙ্গে সহমরণে গেল। তাহলে এই উপলক্ষে একটা ফৌজদারি বাধ্য।
বুদ্ধি, বিচার এবং রুচির চেয়ে সুচিতা, মন্ত্রতন্ত্র, ক্রিয়াকর্ম যে ঢের ভালো, তা কবিত্ব যে সুগভীর ও সুন্দর, তার নিষ্ঠা যে অতি মহৎ, তার ফল যে অতি উত্তম, সিম্বলিজমটাই যে আইডালিজমের কথা, এ বাবা আজকাল আমাকে শুনিয়ে শুনিয়ে সময় অসময়ে আলোচনা করেছেন। আমি রসনাকে থামিয়ে রেখেছি, কিন্তু মনকে তো চুপ করিয়ে রাখতে পারিনি। সে কথাটা মুখের আগার কাছে এসে ফিরে যেত। সেটা হচ্ছে এই যে, এসব যদি আপনি মানেন, তবে পালবার বেলায় মুরগি পালেন কেন? আরও একটা কথা মনে আসতো, বাবাই একদিন দিনক্ষণ পাল পার্বণ বিধিনিষেধ দান দক্ষিণা নিয়ে তার অসুবিধা বা ক্ষতি ঘটলে মাকে কঠোর ভাষায় এসব অনুষ্ঠানের পণ্ডতা নিয়ে তাড়না করেছেন। মা তখন দীনতা স্বীকার করে অবলা জাতি স্বভাবতই অবুঝ বলে মাথা হেঁট করে বিরক্তির ধাক্কাটা কাটিয়ে দিয়ে ব্রাহ্মণ ভোজনের বিস্তারিত আয়োজনে প্রবৃত্ত হয়েছেন। কিন্তু বিশ্বকর্মা লজিকের পাকা ছাঁচে ঢালাই করে জীব সৃজন করেননি। অতএব কোনো মানুষের কথায় বা কাজে সঙ্গতি নেই এ কথা বলে তাকে বাগিয়ে নেওয়া যায় না, রাগিয়ে দেওয়া যায় মাত্র। ন্যায়শাস্ত্রে দোহাই পারলে অন্যায়ের প্রচণ্ডতা বেড়ে ওঠে। যারা পলিটিক্যাল বা গার্হস্থ অ্যাজিটেশনে শ্রদ্ধাবান, তাদের এ কথাটা মনে রাখা উচিত। ঘোড়া যখন তার পিছনের গাড়িটাকে অন্যায় মনে করে তার উপরে লাথি চালায়, তখন অন্যায়টা তো থেকেই যায়, মাঝে থেকে তার পাকেও জখম করে। যৌবনের আবেগে অল্প একটুখানি তর্ক করতে গিয়ে আমার সেই দশা হলো। পৌরাণিকী মেয়েটির হাত থেকে রক্ষা পাওয়া গেল বটে, কিন্তু বাবার আধুনিক যুগের তহবিলের আশ্রয়ও খোয়ালু। বাবা বললেন, যাও তুমি আত্মনির্ভর করো গে। আমি প্রণাম করে বললুম, যে আজ্ঞে। মা বসে বসে কাঁদতে লাগলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।